Hello viewers, welcome to Technique Easy Education. I'm Farzana Farid Lima. I hope আপনাদের মনে আছে আমরা গত 3টে এপিসোডে দেখিয়েছিলাম নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের বর্ণনা, যেখানে ছিল তাদের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন। আজকে সিরিয়াল অনুযায়ী আমরা পার্টস অফ স্পিচে নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভার্ব। তাহলে চলুন ভার্ব নিয়ে আলোচনা করা শুরু করি। ভার্ব বলতে আমরা কি বুঝি? যে কোনো ধরনের কাজ, কর্ম বা ক্রিয়াকে আমরা ভার্ব হিসেবে বুঝব। কোনো কাজ, ক্রিয়া বা কর্ম। এখন কোন জিনিসটি ইংরেজিতে কাজ বলে গণ্য হবে সেটা আমাদের জানতে হবে। আপনারা আশা করি আমি জানেন যে সায়েন্সে বা বিজ্ঞানে কাজ এর আলাদা সংজ্ঞা রয়েছে। ইনফ্যাক্ট আমি একটু মজা করেই বলি, আমাদের প্যারেন্টসের কাছে, বাবা মার কাছে কাজ বলতে কি বোঝায়? শুধুমাত্র স্টাডি, খাওয়া দাওয়া আর খেলাধুলা, আর কিছুই কাজ হিসেবে তাদের কাছে গণ্যই না। কিন্তু ইংরেজিতে কাজ হিসেবে সকল কিছু গণ্য হবে। ইনফ্যাক্ট আমি কিছু চিন্তা করছি, থিঙ্ক করছি, সেটা কাজ হিসেবে গণ্য হবে। আমি কিছু দেখছি, সি করছি, সেটা কাজ হিসেবে গণ্য হবে। সো ইংরেজিতে ঘুমানো থেকে শুরু করে সব কিছু কাজের আন্ডারে চলে আসবে। তাহলে আমরা বুঝে গেলাম ভার্ব কি। একটা এক্সাম্পল দিয়ে এখন আমরা জিনিসটা দেখে নিই। আই রিড অর্থাৎ আমি পড়ি। এই বাক্যে রিড মানে পড়া, এটি কাজ হিসেবে গণ্য হবে। সুতরাং রিডটি হয়ে যাবে আমাদের ভার্ব। এখন আমরা চলে আসবো ভার্বের ক্লাসিফিকেশনে, যেটা 6-7 এর স্টুডেন্ট আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ভার্বকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটির নাম হবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আমি একটু বাংলা ব্যাকরণে এই ফাইনাইট ভার্ব কি নামে পরিচিত সেটা আপনাদেরকে বলবো, তাহলে আমাদের সংজ্ঞা বা ডেফিনেশনটা বুঝতে সুবিধা হবে। ফাইনাইট ভার্ব এর বাংলা সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব এর বাংলা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যেই সমস্ত ক্রিয়া বা ভার্ব তাদের নিজস্ব অর্থকে বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে সম্পূর্ণভাবে সমাপ্ত করে, এক্সপ্রেস করে, সেই সমস্ত ভার্বকেই আমরা বলবো ফাইনাইট ভার্ব। এখন একটি এক্সাম্পল দেখে নিই, তাহলে ব্যাপারটি আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। রিজন সিংস আ সং অর্থাৎ রিজন একটি গান গায়। প্রেজেন্ট টেন্সে আছে। এই বাক্যে বা সেন্টেন্সে সিংস অর্থাৎ গান গায়, এই গান গাওয়াটি হয়ে যাবে আমাদের সমাপিকা ক্রিয়া। কেন হবে এটা এখন আমাদের বুঝতে হবে। সিং অর্থ গান গাওয়া। এখন আমরা লক্ষ্য করে দেখি সিং এই ভার্বটি তার যে নিজস্ব অর্থ অর্থাৎ গান গাওয়া, তা যথাযথভাবে এক্সপ্রেস বা প্রকাশ করছে কিনা। চলুন দেখি। রিজন সিংস আ সং অর্থাৎ রিজন একটি গান গায়, অর্থাৎ গান গাওয়া অর্থটি সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে। তাহলে এটি হয়ে যাবে আমাদের ফাইনাইট ভার্ব। তার সাথে সাথে ফাইনাইট ভার্ব চিনতে হলে আমাদের আরেকটি পয়েন্ট মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। সেটি হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ যেটি ফাইনাইট ভার্ব হিসেবে আমরা ইন্ডিকেট করব, সেই ভার্বটি
চেহারা অর্থাৎ তার রূপের পরিবর্তন হবে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী। আমরা খেয়াল করলে দেখতে পারবো রিজন যেহেতু আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সুতরাং মেইন ভার্বের সাথে আমরা অর্থাৎ সিং এর সাথে আমরা এস যুক্ত করছি। এই জায়গায় ইএসও যুক্ত করা হতে পারে। অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি ওই সমস্ত ভার্বই ফাইনাইট ভার্ব হবে যেগুলো তাদের নিজস্ব বা ব্যক্তিগত অর্থটি সম্পূর্ণভাবে বাক্যের মধ্যে প্রকাশ করবে এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী তার রূপের পরিবর্তন করবে, সেটাই হয়ে যাবে আমাদের ফাইনাইট ভার্ব। ঠিক এই ফাইনাইট ভার্বের একেবারেই অপোজিট মিনিং এক্সপ্রেস করে নন ফাইনাইট ভার্ব, যেটা আমাদের ভার্বের সেকেন্ড ক্লাসিফিকেশন। চলুন আমরা এখন নন ফাইনাইট ভার্বটা কি সেটা বুঝে নিই। নন ফাইনাইট ভার্ব নাম দেখেই বোঝা যাচ্ছে ফাইনাইট ভার্ব এর অপোজিট মিনিং প্রকাশ করছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বকে যদি আমরা বলে থাকি সমাপিকা ক্রিয়া, তাহলে নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া। আমি বাংলাটি ব্যবহার করছি যাতে করে আমাদের ডেফিনেশনটি বুঝতে সুবিধা হয়। বাংলা এই ব্যাকরণের নামটি, টপিকের নামটি, বিষয়ের নামটি দেখে আমরা সংজ্ঞাটি নিজেরাই সাজাতে পারবো। অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখন অসমাপিকা ক্রিয়া কি হবে? ঠিক যে সংজ্ঞাটি আমরা সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম সেই সংজ্ঞাটির বিপরীত করে দিলেই হয়ে যাবে আমাদের অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ ওই সমস্ত ভার্বই হবে নন ফাইনাইট ভার্ব যেগুলো তাদের নিজস্ব অর্থ বাক্যে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী নিজেদের রূপ পরিবর্তিত করবে না, সেগুলোই হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। একটি এক্সাম্পলের সাহায্যে আমরা ব্যাপারটি আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি এক্সাম্পলটি লিখছি, আপনারা কেয়ারফুলি খেয়াল করুন। আমি আগের এক্সাম্পলটি নন ফাইনাইট ভার্বের পার্সপেক্টিভে দিচ্ছি, লিখছি। রিজন লাইকস টু সিং এ সং। অর্থাৎ এই বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে রিজন একটি গান গাইতে পছন্দ করে। এ বাক্যে আমরা খেয়াল করলে দেখতে পারবো দুটি ভার্ব বিদ্যমান রয়েছে। কটি ভার্ব বিদ্যমান রয়েছে? দুটি। একটি হচ্ছে সিং, অপর একটি ভার্ব হচ্ছে লাইকস। একটু খেয়াল করতে হবে আমাদের, এখানে সিং ভার্বটির সাথে আমরা এই টুকেও ইনক্লুড করব। আচ্ছা, এখন অর্থটা কি দাঁড়াচ্ছে আমি আবার রিপিট করছি। রিজন লাইকস টু সিং আ সং, অর্থাৎ রিজন একটি গান গাইতে পছন্দ করছে। এই বাক্যে দুটো ভার্ব রয়েছে, আমরা দুটো ভার্বেরই বাংলা অর্থ করে নিব। আমাদের প্রথম কাজ হবে যে কয়টা ভার্ব সেন্টেন্সে থাকবে সেগুলোর বাংলা অর্থ করে নেওয়া। তাহলে লাইকস অর্থ দাঁড়ায় পছন্দ করা এবং সিং অর্থ দাঁড়ায় গান গাওয়া। এখন আমরা খেয়াল করি বাক্যটা আসলে কোন অর্থটা বহন করছে। রিজন কি অ্যাকচুয়ালি গান গাইছে নাকি গান গাইতে পছন্দ করে, এই অর্থটাই আসলে এই সেন্টেন্স বা বাক্যটি বহন করছে। এই বাক্যে টু সিং হয়ে যাবে আমাদের নন ফাইনাইট ভার্ব। আমরা আবার একটু অর্থটা খেয়াল করে বুঝে নিই, এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। লাইকস আমরা একটু আগে রিজনের এখানে সিংস দেখেছিলাম। লাইকস মানে পছন্দ করে। এই বাক্যে রিজন গান গাইতে পছন্দ করে, তার মানে লাইকের অর্থটি সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে। তাহলে লাইট হয়ে যাবে আমাদের ফাইনাইট ভার্ব। এই যে লাইকসটা হয়ে যাবে আমাদের
ফাইনাইট ভার্ব। অপরদিকে টু সিং, সিং মানে গান গাওয়া, কিন্তু এই বাক্যে রিজন গান গাইছে না, অর্থাৎ গান গাওয়া অর্থটি সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না, তাহলে টু সিং হয়ে যাবে আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন আমরা চলে যাব ভার্বের আরও দুটো ক্লাসিফিকেশনে, অর্থাৎ ভার্বকে আরও দুভাগে ভাগ করা যায়। এখন আমরা সেখানে চলে যাব। শুরু করা যাক। প্রথম ভাগটিকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এভাবে সিলেবল করে করে পড়বেন। আমি আগের এপিসোডগুলোতে আপনাদেরকে বলে দিয়েছিলাম, তাহলে স্পেলিং মিস্টেক যাবার সম্ভাবনা কম থাকবে। ওকে, তাহলে ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পল দেখে বুঝাবো, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল, I drink tea, অর্থাৎ আমি চা পান করি। এই বাক্যটা যদি আমরা খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো বাক্যটিতে ড্রিঙ্ক ভার্বটি, অর্থাৎ পান করা ভার্বটি হেল্প নিয়েছে আরেকটি ওয়ার্ডের, সেই ওয়ার্ডটি হলো আমাদের অবজেক্ট হিসেবে পরিচিত টি। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হবে ওই সমস্ত ভার্ব যেই ভার্বগুলো তাদের অর্থ প্রকাশ করতে বাক্যে অন্যান্য ভার্বের সাহায্য নিতে হয়, সেগুলোই হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক তার অপোজিট মিনিং প্রকাশ করে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা এখন সেটাতে চলে যাব, খুবই সোজা। ইনট্রানজিটিভ ভার্ব। এখন এটার এক্সাম্পলটা আগে লিখে নিচ্ছি ঠিক আগেরটার মতো, তারপর আমরা এক্সপ্লেন করছি। এক্সাম্পল, বার্ডস ফ্লাই, খুবই কমন একটি এক্সাম্পল। জেনারেলি কম বেশি সকল স্কুলে এই বার্ডস ফ্লাই সেন্টেন্সটি দিয়ে বলে যে এই ফ্লাই ভার্বটি কোন প্রকারের মধ্যে পড়ে, তখন আপনাদেরকে লিখতে হবে এটি ইনট্রানজিটিভ ভার্ব। কারণটা কি? আচ্ছা দেখেন, ফ্লাই অর্থাৎ ওরা, পাখিগুলো উড়ছে বা উড়ে। এই ফ্লাই ওয়ার্ডটি তার অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার নিজের অর্থটি প্রকাশ করতে আর অন্য কোনো ওয়ার্ডের সাহায্য নেয়নি। খেয়াল করে দেখেন, ফ্লাইয়ের পরে কোনো অবজেক্ট নেই, অর্থাৎ কোনো ওয়ার্ডের সাহায্য নেয়নি। যে সমস্ত ভার্ব নিজের অর্থ প্রকাশ করতে অন্য কারো সাহায্য নিবে না, সেই সমস্ত ভার্বকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। সুতরাং ফ্লাই হয়ে যাবে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। অপরদিকে ড্রিঙ্ক, যেহেতু ড্রিঙ্ক তার অর্থ প্রকাশ করতে অবজেক্ট অর্থাৎ টি এই ওয়ার্ডটির সহযোগিতা নিয়েছে, তাহলে ড্রিঙ্কটি হয়ে গিয়েছিল ট্রানজিটিভ ভার্ব। আমি আজকের এপিসোডে ভার্বের 4টি প্রকার পড়িয়েছি, 4টি খুবই গুরুত্বপূর্ণ এবং ডিফিকাল্ট। আরও দুভাগে ভার্বকে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব, অপরটিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, যেগুলো আমি আশা করি আপনারা সকলেই জানেন। তারপরও আমি ছোট করে অক্সিলারি আর প্রিন্সিপাল ভার্ব একটু পড়িয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো আমরা শুরু করছি। প্রথমে বুঝবো আমরা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এখন আমরা বুঝবো। খেয়াল করে দেখেন, আমি আবার 1 নাম্বার দিয়েছি, যার কারণ আমরা নতুন একটি ক্লাসিফিকেশন স্টার্ট করেছি, যার প্রথমটিতে আমি বোঝাচ্ছি প্রিন্সিপাল ভার্ব।
আপনারা স্পেলিংটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, প্রিন্সিপাল। অনেকে এই এল এর পর একটি ই বসিয়ে দেন। ই বসানে ই যদি প্রিন্সিপাল বানানের শেষে থাকে তাহলে তার মিনিং হবে একটি, আর ই ব্যতীত এই প্রিন্সিপাল এর মিনিং হবে একটি। তাহলে আপনারা খেয়াল করবেন যখন আপনাদেরকে কোনো ভার্বের নিচে আন্ডারলাইন করে দিবে আর সেটা হবে প্রিন্সিপাল ভার্ব, আপনি যখন লিখবেন প্রিন্সিপাল বানানটি ই বসাবেন না। আচ্ছা, এখন আমরা বুঝি যে প্রিন্সিপাল ভার্বকে কোনগুলোকে বলবো। এক্সাম্পল দিয়ে বুঝাই আমি আবারও আগের মতো, তাহলে এক্সাম্পলের সাথে সাথে আমার কথা শুনলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হি রিডস আ নোভেল, অর্থাৎ সে একটি নোভেল বা উপন্যাস পড়ছে। এই বাক্যে আমরা খেয়াল করলে দেখতে পারবো একটি ভার্ব রয়েছে, একটি মাত্র ভার্ব রয়েছে। আমরা জানি সাবজেক্টের পরে আমাদের ভার্ব বসে, সুতরাং সাবজেক্ট হি এর পরে বসেছে রিড, অর্থাৎ এই রিডসটি হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তার কারণটি হচ্ছে এই রিড অর্থাৎ পড়া বাক্যটিতে তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে এবং তার অর্থ প্রকাশ করতে অন্য কোনো ভার্বের সাহায্য নিতে হচ্ছে না। এক কথায় যেই সমস্ত ভার্ব তার নিজস্ব অর্থ প্রকাশ করতে অন্য কোনো ভার্বের সাহায্য নিতে হয় না, সেগুলোকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। সাধারণত প্রিন্সিপাল ভার্বের সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন অনুযায়ী অথবা টেন্স অনুযায়ী তার চেহারার পরিবর্তন হতে পারে ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করছি, যেমন এই বাক্যে এস যুক্ত করা হয়েছে, অথবা ভার্বের তিনটি ফর্ম আই হোপ আপনারা জানেন, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এই তিন রূপের পরিবর্তন হতে পারে, যে কোনো একটি বসতে পারে বাক্যে। অথবা যদি কন্টিনিউয়াস ফর্মে আমরা বাক্যটিকে সাজাই বা লিখি তাহলে ভার্বের সাথে যুক্ত হতে পারে আইএনজি, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব এর রূপের পরিবর্তন হতে পারে। এখন আমরা চলে আসি আমাদের সেকেন্ড ক্লাসিফিকেশনটাতে, যেটাকে আমরা বলছি অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ সহকারী ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। যে সমস্ত ভার্ব বাক্যে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে না, তাদের কাজ হলো প্রিন্সিপাল ভার্বকে প্রিন্সিপাল ভার্বের নিজস্ব অর্থ প্রকাশ করতে সাহায্য করা। সেগুলোকে আমরা বলবো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তবে আমরা অক্সিলারি কথাটি ব্যবহার করব, হেল্পিং ওয়ার্ডটি ইউজ করব না। একটি এক্সাম্পলের মাধ্যমে এখন আমরা অক্সিলারি ভার্বটি আরও ক্লিয়ারলি বুঝে নিই। এক্সাম্পলটা আমি এখানে লিখছি, জায়গা স্বল্পতার কারণে আপনারা লেফট সাইডে অর্থাৎ বাম পাশে দেখে নিন। আমি প্রিন্সিপাল ভার্বে যে এক্সাম্পলটি ব্যবহার করেছিলাম ঠিক সেই সেন্টেন্সটাই সেই এক্সাম্পলটার মাঝখানে এখন অক্সিলারি ভার্ব বসিয়ে নতুন আরেকটি এক্সাম্পল আপনাদেরকে বোঝাচ্ছি যেন আপনারা দুটোর মাঝে ডিফারেন্স বুঝতে পারেন। হি ইজ রিডিং এ নোভেল, অর্থাৎ সে একটি নোভেল বা উপন্যাস পড়ছে। আমরা টেন্সের একটি এপিসোড করেছিলাম, ওখানে আই হোপ আপনারা দেখেছেন, আপনাদের স্টিল মনে আছে যে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হলে বাক্যটি চলমান অর্থ অর্থাৎ কন্টিনিউয়াস অর্থ প্রকাশ করে। এখানে ইজ রিডিং দ্বারা পড়ছে বোঝানো হচ্ছে, অর্থাৎ সে একটি উপন্যাস পড়ছে। এই বাক্যে ইজ আমাদের অক্সিলারি ভার্ব হয়ে যাবে, ইজ হয়ে যাবে আমাদের অক্সিলারি ভার্ব, কারণ এই ইজ এর কোনো নিজস্ব অর্থ নেই, নিজস্ব অর্থ প্রকাশ করছে না। এই ইজটি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব রিড এর পূর্বে বসে রিডকে পরিবর্তন হতে সাহায্য করছে।
এই ইজের কারণে আমরা রিড ভার্বটির সাথে আইএনজি যুক্ত করেছি। তাহলে ইজ সাহায্য করছে আমাদের প্রিন্সিপাল ভার্ব রিডকে, অর্থাৎ ইজ হয়ে যাবে আমাদের অক্সিলারি ভার্ব। একইভাবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল এই সবগুলো অক্সিলারি ভার্ব হিসেবে পরিচিত। এতটুকু পর্যন্তই আমাদের ভার্বের ক্লাসিফিকেশন রয়েছে, এর বাইরে ভার্বের আর কোনো ভাগ নেই। আমি সমস্ত ভার্ব 1, 2 নাম্বার করে আলাদা আলাদা করে বুঝিয়ে দিয়েছি। একটু সাম আপ বা সারসংক্ষেপ করে নিচ্ছি আমরা এপিসোডের শেষের দিকে। আচ্ছা, দেখে নিই আমরা আবারও। ভার্ব কাকে বলে? যে কোনো ধরনের কাজকে আমরা বলবো ভার্ব। ভার্বকে দুভাগে ভাগ করা হয়, ফাইনাইট ভার্ব অর্থাৎ যে সমস্ত ভার্ব তাদের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে থাকে বাক্যকে, সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। অপরদিকে নন ফাইনাইট ভার্ব, যে সমস্ত ভার্ব নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না বাক্যে, সেগুলোকে বলবো নন ফাইনাইট ভার্ব। এখন চলে আসি আমরা ট্রানজিটিভ ভার্বে, অর্থাৎ যে সমস্ত ভার্ব এর অন্য ওয়ার্ড বা অবজেক্টের প্রয়োজন পড়ে নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে, সেগুলো হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব ঠিক ট্রানজিটিভ ভার্বের অপোজিট, যে সমস্ত ভার্ব এর নিজস্ব অর্থ প্রকাশ করতে অন্য কোনো ওয়ার্ড বা অবজেক্টের প্রয়োজন পড়ে না, সেগুলো হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। এখন সব থেকে ইজি দুটো ভার্বের ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, আমরা একটু আগেই বুঝেছি। আমি আবার বলছি, যে সমস্ত ভার্ব বাক্যের মধ্যে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াও, সেগুলোকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ভার্ব। কোনো কোনো সময় এগুলো অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে থাকে। অপরদিকে অক্সিলারি ভার্ব হবে ওই সমস্ত ভার্ব যেগুলো নিজস্ব কোনো অর্থ নেই, বরং এগুলো প্রিন্সিপাল ভার্বকে তাদের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, রূপ পরিবর্তন করতে সাহায্য করে, সেগুলোই হয়ে যাবে অক্সিলারি ভার্ব। আমি ডিটেইলে ভার্ব পড়িয়েছি। আই হোপ এই এপিসোডটি দেখলে আপনাদের ভার্ব নিয়ে ফার্দার আর কোনো কনফিউশনে থাকতে হবে না। আশা করি সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমার পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।